ত্রয়োদশ নির্বাচন নিয়েও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি এবং জামায়াতের আমির যেমনটি বললেন যে ফলাফল বদলে দেওয়া হয়েছে এবং নিশ্চয়ই আপনি অবগত আছেন ইতিমধ্যেই 3টি আসনের বিষয়ে কিন্তু জামায়াতের তরফ থেকে মামলাও করা হয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে সেই আসনগুলোর ব্যালট এবং নথি আদালতের হেফাজতে নেওয়ার এক ধরনের রায়ও দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে কারচুপির অভিযোগ, এর দায় আসলে কার উপর বর্তায়? যদি মোটা দাগে এই নির্বাচনে কারচুপি হতো তাহলে 3টি আসনে কেন, তাহলে 300 আসনেই তো এই অভিযোগ আসতো পাল্টাপাল্টি। ধরে নিলাম জামাত ইসলাম যেগুলিতে বিজয়ী হয়েছে সেগুলিতে ইঞ্জিনিয়ারিং হয় নাই, বাকিগুলিতে হয়েছে, সেক্ষেত্রে অন্তত 200 আসনে অভিযোগ আসার কথা, কিন্তু জামাত নিজেই মামলা করেছে 3টিতে। যদি আরও করে তাহলে আমরা ধরে নিতে পারি আরও 30টিতে করবে, এর চেয়ে তো বেশি না। ফলে আমার কাছে মনে হয় না যে মোটা দাগে সারা বাংলাদেশে নির্বাচনে কারচুপি হয়েছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে ইঞ্জিনিয়ারিং এর কিছু চেষ্টা ছিল, যে চেষ্টাগুলো আমরা দেখতে পেয়েছি। যেমন পোস্টাল ব্যালট আমরা দেখেছি যে মানুষের হাতে পৌঁছে গিয়েছিল। তারপর আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গাতে আগেই সিল মেরে ব্যালট রেডি করার চেষ্টা করা হচ্ছিল, হয়তো সময় বাঁচানোর জন্য, কিন্তু এটা প্রক্রিয়া নয়, আগে থেকে সিল মারা যায় না। ব্যালটের পেছন দিকে যে সিলটা মারে, যেখানে অফিসার সাইন করেন, এটা আগে থেকে তৈরি করা আসলে নিয়ম নাই, এটা নিয়ম রীতি বিরুদ্ধ। ফলে এরকম বেশ কিছু জায়গাতে অথবা টাকার খেলা কিছু আমরা দেখেছি, টাকা পয়সা সহ লোকজন ধরা পড়েছে। এর বাইরে আমার কাছে মনে হয় না যে সরাসরি ব্যালট বাক্সে সিল মেরে কেউ ভোট ভরে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যদি ঘটতো তাহলে আমরা অন্তত কিছু দৃশ্য, কিছু ছবি আমরা পেতাম। আর জামাত ইসলামও তাহলে মাত্র 3টি মামলা নয়, আরও বেশি মামলা করতো। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে। এবং জামাত ইসলাম এখন যেটা করছেন সেটা হচ্ছে তারা নির্বাচনের মাঠ গরম রাখার জন্য বা তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য নানা ধরনের কথা বলছেন, কেননা তারা একটা ধারণা দিয়েছিলেন যে তারা এবার সরকার গঠন করতে যাচ্ছেন, তারা জিতবেনি, তাদের বিজয় সুনিশ্চিত, এরকম একটা অবস্থা তারা তৈরি করেছিলেন, কারণ তাদের ক্যাম্পেইন খুব ভালো ছিল। তারা যে প্রচারণা চালিয়েছিলেন, এই প্রচারাভিযান আমি মনে করি যে বেশ আন্তর্জাতিক মানের প্রচারাভিযান, এবং তারা সেখানে সত্য বলেন, অর্ধসত্য বলেন বা নানান ধরনের হাইপ তৈরি করার জন্য যেসব টেকনিক আছে, কৌশল আছে, সেগুলি তারা যা করেছেন আমি মনে করি যে বেশ ভালো কৌশল। আপনি নিশ্চয় অবগত আছেন আবারও গণভোটের ফল সংশোধন করা হয়েছে এবং নতুন প্রজ্ঞাপনে আগে প্রকাশিত ফলের চেয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় 10,73,616 কম দেখা যাচ্ছে। এই যে সংশোধন হলো, সেটি গণভোটের ফলাফল কি প্রশ্নবিদ্ধ হলো কিনা বা সংশয়ের জায়গা সৃষ্টি হলো কিনা? না, প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কিছু হয় নাই। 10 লাখ ভোট কমে যাওয়াতে এমন হয় নাই যে হ্যাঁ ভোট মানে খুব কাছাকাছি চলে এসেছে না ভোটের, ব্যাপারটা তা হয় নাই। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই 10 লাখ ভোট বাতিল হয়ে বাতিল ভোটের তালিকা যুক্ত হয়ে গিয়েছে। ফলে আসলে যে মোট ভোটের সংখ্যা বাড়ে কমে নাই। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা তেমন কিছু না। তারা সংশোধন করেছেন, হয়তো তারা সঠিক রাখতে চেয়েছেন বিষয়টা, সেই জন্য বা কেন করেছেন, এই সংশোধন না করলেই বা কি আসতো যেত, তেমন কিছু আসতো যেত না। তারপর তারা করেছেন হয়তো। 10 লাখ ভোট কমলে বা বাড়লে ভোটের ফলাফল তার বদলে যাওয়ার মতো সংখ্যা সেটা না। 24-এর গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল ভোগ করছে নানা রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদান সবচেয়ে বড় থাকলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কে বা কারা প্রতারণা করবে? এই প্রশ্নটা জটিল, কেননা তিনি যখন বলছেন ছাত্ররা প্রতারিত হয়েছে এবং সুফল ভোগ করছে বৃহৎ রাজনৈতিক দল, সেই সুফল তো তারাও ভোগ করেছেন এবং তারা বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে গিয়েছেন। তারা বৃহৎ রাজনৈতিক দলকে তাদের তরুণদের যে ভোটের ব্যাংক, সেই ব্যাংকটা ব্যবহার করতে দিয়েছেন। তো তারা নিজেরাই তো তরুণদের সুবিধা বৃহৎ রাজনৈতিক দলের কাছে তুলে দিয়েছেন। তাদের ভোটগুলি তারা জামাত ইসলামের বাক্সে দেন নাই এই এনসিপি। এটা হচ্ছে এক। 2 হচ্ছে ছাত্ররা নিজেরাই নিজেদের প্রতারিত করেছে, কেননা যদি এটা বলা হয় যে ছাত্ররাই মূল ভূমিকা পালন করেছে, তাহলে এই ছাত্ররা তো বিভক্ত। যখনই গণ আন্দোলন শেষ হয়েছে তখনই দেখা গিয়েছে জামাতের ছাত্ররা শিবিরে ফেরত গিয়েছে, বিএনপির ছাত্ররা ছাত্র দলে ফেরত গিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তারা রীতিমতো জায়গায় দেন নাই, তারা যার যার বিশ্ববিদ্যালয়ে ফেরত গিয়েছে। এবং এনসিপি একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক তরুণদের দল, কিন্তু আপনি যদি ওইভাবে চিন্তা করেন এর উচ্চতর পদগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিক্য এটা রয়েছে। ফলে এইখানেও কিন্তু ছাত্ররাই ছাত্রদেরকে ঐক্যহীন করেছে। এরপর কি করেছেন, তারা বিভিন্ন সময়ে দল না গুছিয়ে তারা সরকারের সঙ্গে বিভিন্ন কাজে নিজেদেরকে যুক্ত করেছেন।
দল তৈরি করলে সেই দলটা গোছানোর পিছনে সবচেয়ে বেশি শ্রম দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা তারা করেন নাই। তারা ব্যস্ত ছিলেন সারাক্ষণ রাজুতে আয়, যমুনা ঘেরাও, ফ্যাসিস্ট ঠেকাও, এইসব নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তারা দলটাকে নিজেরাই গোছান নাই। যে দলকে তারা গোছাবেন না সেই দল কি করে ভোটের ফলাফল নিজের ঘরে নিয়ে আসবে? এরপর তারা কি করেছেন, কিছু গিয়েছেন টাকা পয়সা আহরণে। আমরা দেখেছি কেউ কেউ চাঁদা সংগ্রহ করছেন দলের জন্য, গাড়ির কাচ নামিয়ে ভাই কত দিতে বলেছে আর আপা কত দিচ্ছে, এগুলা নিয়ে তারা ওইখানে দর কষাকষি করছে, এগুলো তো ভিডিও দেখা গিয়েছে। এরপর কি করেছেন, কেউ কেউ এমপি হবেন এটা একদম শুরুতেই ঠিক করে ফেলেছেন, এবং তারা নিজ নিজ এলাকায় গাড়ি বহর, তারপরে ছাত্র বহর, অনুসারী বহর নিয়ে তারা সেখানে যাতায়াত শুরু করেছেন। তারা তো ব্যক্তি ইমেজ দাঁড় করাতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, দল নিয়ে তাদের চিন্তা ছিল না। আমরা শুরুতেই জেনে গিয়েছিলাম যে কোন কোন এলাকায় কে কে নির্বাচন করার ব্যাপারে আগ্রহী, বিশেষ করে হান্নান শাহ মাসুদ, না ওনার নাম কি, হান্নান মাসুদ, হ্যাঁ সেই ভদ্রলোকের নাম আমরা শুরু থেকে জানি, উনি হাতে হাতে করবেন। সার্জিস পঞ্চগড়ে যাবে এটা আমরা শুরু থেকে জানি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লার আশেপাশে, হাসান আব্দুল্লাহ ওইখানে ঘোরাফেরা করবেন, এটা কিন্তু আমরা একটা ধারণা করতে পেরেছি। এমনকি এইরকম এসেছিল ধানমন্ডিতে আসিফ মাহমুদ ইলেকশন করবেন, পরে অবশ্য করেন নাই। নাইদ ইলেকশন করবেন, এগুলো কিন্তু আমরা জানি। এবং ইলেকশন ক্যান্ডিডেটরা নিজেদের ইলেকশনের ক্যাম্পেইন শুরু করে দিয়েছিলেন শুরুর থেকে, দলের কিন্তু খবর নাই। তারপরে কি করেছেন, তারপরে তারা সরকারের সাথে দরম বরম করে তারা গিয়েছিলেন জাতিসংঘে, বিভিন্ন জায়গায় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বেড়াতে। আপনি আমাকে বলেন তো, তাসনিম জারা আর ওই যে আরো একজন, দুইজন যে আক্তার হোসেন যে গিয়েছিলেন জাতিসংঘে বেড়াতে, এনসিপির কি লাভ হয়েছে তাতে? এনসিপি সরকারে যাবে, সরকারে গেলে কত শতবার জাতিসংঘে যেতে পারবে। কিংবা ধরেন আজকে যদি তারা যে জোটে গিয়েছিল সেই জোট যদি জিততো, তাহলে তারা যেতে পারতো না নিউ ইয়র্কে। কেন তাদের এই মানে 3 দলের মধ্যে 2টা বাচ্চা হয়ে তাদের যাওয়ার দরকার ছিল? ক্ষতিটা তখন কি হয়েছে? ক্ষতিটা হয়েছে কারণ তারা তো দলের পিছনে সময় দিচ্ছেন না, দলের পিছনে সময় দিচ্ছেন না। তারা এখানে যান, সেখানে যান, জাতিসংঘে যান। জাতিসংঘে কি ওখানে ভোট আছে এই দলের? নাকি ওইখানে গিয়ে কেউ সংগঠিত হবে এই দলের পক্ষে, তরুণদের পক্ষে সমর্থন আসবে? সরকার অগ্রাধিকার দিয়েছে। সরকার মনে করেন বাচ্চা কান্না করলে লজেন্স দেয় না, বাবা মা দিয়ে দিয়েছে, চলো আমাদের সাথে বেড়াতে যাই, চলো ওইখানে যাই, চলো তোমরা সব কমিশনের মধ্যে আছো, সবখানে তোমাদেরকে 2টা-3টা করে প্রতিনিধি দিয়েছি, তোমরা সবকিছুতে মতামত রাখছো। আপনার মনে আছে এক সংস্কার কমিশনের বৈঠকে গিয়ে একজন বলে বসলো, একজন তরুণ প্রতিনিধি, আপনাদেরকে পড়াশোনা করে আসতে হবে। তারপর শুরু হয়ে গেল ওখানে হুজ্জত, নিজেরা তাদের পড়াশোনা শেষটা পর্যন্ত করে নাই। অনেকেই কিন্তু শিক্ষাঙ্গনে ফেরত যায় নাই, তাদের ডিগ্রি কমপ্লিট করে নাই। তাদের উচিত ছিল লেখাপড়া করা, উল্টা তারা অন্যদেরকে পরামর্শ দিয়েছে আপনারা পড়াশোনা করে আসেন আমাদের সাথে কথা বলতে গেলে। তারপরে কি করেছে, তারা ব্যস্ত থেকেছে সংবিধান সংস্কারে, অথচ দরকার ছিল শিক্ষা কমিশন তৈরি করতে সরকারকে চাপ দেওয়া, সেটা তারা দেয় নাই। শিক্ষার উন্নতিতে তারা কোনো ভূমিকাই রাখতে দেয় নাই এই সরকারকে, বা চাপও দেয় নাই। অথচ তারা কিন্তু ছাত্র, নিজেদেরকে এখনো বলছে ছাত্ররা প্রতারিত হয়েছে। ছাত্র যদি হন তাহলে রাস্তায় কি করলেন? আপনারা কেন গিয়ে পড়াশোনা করলেন না? কেন আপনাদের ডিগ্রি কমপ্লিট করলেন না? আপনারা না ছাত্র? ছাত্ররা রাজনীতির অংশীদারিত্বের অংশ হয় কি? রাজনীতির অংশ আসেন, রাজনীতির অংশীদারিত্ব হতে গেলে আমার যদি বলেন আমি ছাত্র, তো ছাত্র হয়ে ছাত্রের কাজটা আগে করবেন। আমরা না এত বছর ধরে পড়েছি ছাত্র নং অধ্যয়নং তপ, ছাত্রের জন্য অধ্যয়নই তপস্যা। আমরাও দেখলাম ছাত্র নং রাজনীতিং তপ, তাই না? আমরা তো সেটাই দেখলাম যে রাজনীতি তাদের তপস্যা। তারপরে কি হলো? তারপরে তারা কি করলেন, এই যে বিভিন্ন কমিশনে, বিভিন্ন জায়গায়, সরকারি পদ পদবিতে, সচিবালয়ে, তদবির বাণিজ্যে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে যুক্ত করলেন। বিভিন্ন তদবিরে, চিঠিতে, বিভিন্ন জায়গাতে তাদের ছোঁয়া আমরা দেখতে পেলাম। এবং এতে করে কি হলো, তাদের সামনে সরকার ঝুলিয়ে দিলেন একটা সংস্কারের মূলা, আর এরা ব্যস্ত হয়ে গেলেন ওই সংস্কারের মূলা খেতে চাষ করতে। সংস্কার হোক বা না হোক, সংসদ নির্বাচন যে হবে এটা তো তারা জানতেন। এবং সংসদ নির্বাচন ছাড়া যে এই রাজনৈতিকভাবে সফল হওয়ার আর কোনো উপায় নাই, এটাও তো তারা জানতেন। তাহলে তারা সংসদ নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত না করে তারা সারাক্ষণ ব্যস্ত ছিলেন সংস্কারের দায়িত্ব তো তারা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তদীয় আমদানিকৃত উপদেষ্টাদেরকে দিয়েছিলেন। বিভিন্ন দেশ থেকে যারা উড়ে এসে জুড়ে বসলেন তাদেরকে দিয়েছিলেন। তারা যদি ঠিক মতো সংস্কার দিতে না পেরে থাকে বা সংস্কার ডেলিভারি করতে না পারে, এটা তাদের সমস্যা, এটা তাদের সমস্যা, এটা তাদের ব্যর্থতা। কিন্তু ছাত্ররা দল বানিয়েছে, তাদের উদ্দেশ্য তো সংসদ নির্বাচনে বিজয় হয়ে সরকার গঠন করা। যদি তাই হয়ে থাকে, সেটা তারা নিজেরাই নিজেদের ব্যান্ড বাজিয়ে দিয়েছে।